তারা সব কম্পটন ইফেক্ট বা কম্পটন ক্রিয়া কাকে বলে? এটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ফোটন। উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে দেখো এখানে আপতিত ফোটন হচ্ছে এটা উচ্চ গতি সম্পন্ন ফোটন। এখন কোনো লক্ষ্যবস্তু এখানে হচ্ছে কি, এই যে স্থির ইলেকট্রন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়। তাহলে দেখো এই যে আপতিত ফোটনটা এসে কাকে আঘাত করতেছে? ইলেকট্রনকে আঘাত করার ফল এই যে ফোটনটা বিক্ষিপ্ত হচ্ছে এক্স অক্ষের সাথে, মানে ফোটনটা যেদিকে যাওয়ার কথা এক্স অক্ষ সাথে সেটা ফাই কোণে বিক্ষিপ্ত হচ্ছে। ফোটনটা বিক্ষিপ্ত হয়ে এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটন। আর এই যে ইলেকট্রনটা আর স্থির থাকবে না, ইলেকট্রনটাও এক্স অক্ষের সাথে যে কোণে বিক্ষিপ্ত হচ্ছে সে কোণটাকে আমরা ধরলাম থিটা। থিটা কোণে বিক্ষিপ্ত হয়ে এটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা এখন এতক্ষণ ছিল কি স্থির অবস্থা থেকে এটা যখন ফোটন দ্বারা সংঘর্ষে লিপ্ত হলো, আঘাতপ্রাপ্ত হলো, ইলেকট্রনটা বিক্ষিপ্ত হয়ে এদিকে আসলো, ফোটনটা বিক্ষিপ্ত হয়ে এদিকে গেল। এবার দেখো তাহলে সংজ্ঞাটা লেখো। উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, হ্যাঁ, সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। এই ঘটনাকে কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব বলা হয়। লেখা হয়েছে? তাহলে দেখো এখানে আমাদের আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, আর বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যকে আমরা ধরলাম ল্যামডা প্রাইম। তাহলে আমরা তো জানি ফোটনের শক্তি রাশিমালাটা কি ছিল, মনে আছে? ফোটনের শক্তি রাশিমালা কি ছিল? ইকুয়াল টু এইচ এফ। আবার দেখো যখন এইচ এফ কে আবার কি লেখা যায়? সি বাই ল্যামডা। তাহলে দেখো যখন ফোটনটা সংঘর্ষ লিপ্ত হওয়ার আগে, ইলেকট্রনকে ধাক্কা দেওয়ার আগে তার শক্তি কি থাকবে? বেশি থাকবে না? শক্তি থাকবে বেশি। শক্তি যদি বেশি হয় তরঙ্গদৈর্ঘ্য হবে কি? কম। কারণ একটার সাথে একটা ব্যস্তানুপাতিক, তরঙ্গদৈর্ঘ্য হবে কম। তাহলে দেখো এখানে আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে কি? কম। যখন এটা এসে স্থির ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তখন তার শক্তিটা কমে যাবে। শক্তিটা যদি কমে যায় তরঙ্গদৈর্ঘ্য কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই যে দেখো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কি হয়ে গেল? বেড়ে গেল না? তাহলে এই যে এই দুটা তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য ইকুয়েশন করে আমরা যেটা পেলাম, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস পাই। তাহলে এইচটা তো আমরা জানি, এটা কি? এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম নটটা হচ্ছে স্থির ইলেকট্রনের ভর, এম নট হচ্ছে স্থির ইলেকট্রনের ভর, সি হচ্ছে আলোর বেগ, আর পাইটা হচ্ছে দেখো পাইটা হচ্ছে ফোটনটা যে কোণে বিক্ষিপ্ত হচ্ছে সেই অ্যাঙ্গেলটা। পাইটা হচ্ছে ফোটন যে কোণে বিক্ষিপ্ত হচ্ছে সেই অ্যাঙ্গেলটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু লিখে রাখো। এখানে এই যে এইচ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। এম নট
স্থির ইলেকট্রনের ভর এটা একটা কনস্ট্যান্ট, সিটা হচ্ছে আলোর বেগ, সেটা একটা কনস্ট্যান্ট। তাহলে এই পুরোটাকে বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কোনটা স্যার, এইচ বাই এম নট সি কে? হ্যাঁ, এইচ বাই এম নট সি, এটাকে বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা সি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। তাহলে ল্যামডা সি এটাকে বলা হয় ইলেকট্রনের জন্য কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। আর ইলেকট্রনের জন্য কম্পন তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 2.43 ইন্টু 10⁻12 মিটার। তাহলে আমাদের সূত্রটা আমরা চাইলে আবার এরকম করে লিখতে পারি, মানে দুটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল ল্যামডা ইকুয়াল, এই জিনিসটা হচ্ছে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই এই জিনিসটা লেখা যায়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখানে এবার আমরা আরো কিছু জিনিস একটু শিখে নিব, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা। তাহলে এখানে দেখো একটু, এখানে কয়টা জিনিস টোটাল? তাহলে আসো আমরা এখান থেকে আরো শক্তির নিত্যতা, এই বিষয়টা আমরা একটু দেখে নিতে পারি। শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে সংঘর্ষের আগে আমরা শক্তির নিত্যতা থেকে জানি কি সংঘর্ষের আগে শক্তি যা হবে সংঘর্ষের পরেও কি শক্তি তাই হবে। তাহলে এখানে দুইটা বস্তু, একটা হচ্ছে ফোটন আর একটা হচ্ছে ইলেকট্রন। তাহলে সংঘর্ষের আগে ফোটনের মোট শক্তি হচ্ছে HF, ফোটনের শক্তি। আর ইলেকট্রনের শক্তি হবে স্থির ইলেকট্রনের ভর হচ্ছে আমরা ধরলাম m নট সি স্কয়ার। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে মোট শক্তি। এবার সংঘর্ষের পরে ফোটনের শক্তি তো আর ফোটনের কম্পাঙ্ক তো আর এফ থাকবে না, ফোটনের কম্পাঙ্ক পরিবর্তিত হবে, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হবে, এটাকে এফ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তাহলে সংঘর্ষের পরে ফোটনের শক্তি হবে এইচ এফ প্রাইম। আর সংঘর্ষের পরে এই যে ইলেকট্রনটা তো আর স্থির থাকবে না, এটা হচ্ছে গতিশীল থাকবে। তাহলে গতিশীল অবস্থায় তার ভর যদি হয় এম, তাহলে আমরা বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি লিখতে পারি কি এমসি স্কয়ার। তাহলে এই দুটাকে যোগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের আগে মোট শক্তি আর এটা হচ্ছে সংঘর্ষের পরে মোট শক্তি। তাহলে আমরা শক্তির নিত্যতা থেকে জানি সংঘর্ষের আগে মোট শক্তি যা হবে সংঘর্ষের পরেও মোট শক্তি তাই হবে। তাহলে শক্তির নিত্যতা সূত্র অনুসারে লেখো। শক্তির নিত্যতা সূত্র অনুসারে তাহলে শক্তির নিত্যতা সূত্র অনুসারে আমরা এই জিনিসটা পেলাম। তাহলে এই জিনিসটা একটু ইন্ডিকেট করে রাখো, এটা হচ্ছে সংঘর্ষের আগে মোট শক্তি। হ্যাঁ স্যার, লিখছি। সংঘর্ষের আগে মোট শক্তি, আর এটা হচ্ছে সংঘর্ষের পরে মোট শক্তি। সংঘর্ষের পরে মোট শক্তি। তাহলে তোমাকে দেখো এখানে উদ্দীপক দেওয়া থাকবে, বলবে যে এটি কি, এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, এটা কি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। তাহলে তুমি আগে সংঘর্ষের আগে মোট শক্তিটা বের করবা, তারপরে সংঘর্ষের পরে মোট শক্তিটা বের করবা। দুটা শক্তি যদি সমান হয় তাহলে বলবো যে কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, আর সমান না হলে
শক্তির নিত্যতা সূত্র মেনে চলে না। মেনে চলে না। আচ্ছা দেখো, তোমাকে যদি আবার এখানে দেওয়া থাকে ধরো স্থির ইলেকট্রনের ভর, তো আমরা জানি গতিশীল। গতিশীল ইলেকট্রনের ভর সরাসরি দেওয়া নাই, বললো যে হ্যাঁ, ইলেকট্রনটি আলোর বেগের 80% বেগে গতিশীল। তার মানে বেগটা যদি দেওয়া থাকে, ভর যদি দেওয়া না থাকে, ধরো বেগটা দেওয়া থাকলে এরকম করে যে আলোর বেগের 80% বেগে গতিশীল, তখন আমরা গতিশীল ইলেকট্রনের ভর বের করতে পারবো না? ওই যে আমরা change ভরের 10 to the আপেক্ষিকতা 10 থেকে, ভরের আপেক্ষিকতা থেকে আমরা বের করতে পারি কি m ইকুয়াল m নট ডিভাইডেড বাই রুট ওভার or 1 1 minus মাইনাস v square by c square. স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এখানে ভি এর মানটা বসা দিবা, তাহলে গতিশীল অবস্থায় ইলেকট্রনের ভরটা বের হয়ে যাবে। আর দেখো এখানে কম্পাঙ্ক দেওয়া থাকতে পারে, আবার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে। তো তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা এফ এর জায়গায় কি লিখতে পারি, সি বাই ল্যামডা। আবার বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, এখানে এফ প্রাইমের জায়গায় কি লিখবো, সি বাই ল্যামডা প্রাইম। ক্লিয়ার? তো এভাবে করে আমরা এই ম্যাথগুলো এখানে করতে পারি। আচ্ছা, তাহলে তো ফার্স্টে আমি m টা বের করছি। আচ্ছা গ থেকে এটা কি করছিলাম, বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক। তাহলে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করছিলে না? স্যার হ্যাঁ, মানে ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু ল্যামডা সি ইনটু 1 নাকি মাইনাস ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা? ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, বড়টা থেকে ছোটটা বিয়োগ না? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ঠিক ল্যামডা আছে। প্রাইম না মাইনাস ওটাই। ল্যামডা, হ্যাঁ, ইকুয়াল ইনটু ল্যামডা সি ছিল কম্পন তরঙ্গ দৈর্ঘ্য, হুম, তো 1 মাইনাস কস পাই, হ্যাঁ ঠিক কিনা? হুম। হ্যাঁ। তাহলে ল্যামডা সি এর মান কত ছিল? এটা তো ছিল কনস্ট্যান্ট একটা মান, এটা কত ছিল? এ 2.43 into 10 inverse 12. 43 ইনটু 10 ইনভার্স 12 হুম, সেন্টিমিটার। 1 মাইনাস ও কস 60. পাই, পাই এর মান হচ্ছে 60। তাহলে পাইটা ছিল বিক্ষিপ্ত ফোটনের যে কোণে বিক্ষিপ্ত হচ্ছে সেটা, এটা। তাহলে এটার মান কত পেলা? আচ্ছা, এখানে ল্যামডাটা কি পাশে নিয়ে আসো। তো ল্যামডা, এখানে ল্যামডার মানটা কত? এই কার্বন খন্ড 10 পিকোমিটার। তার মানে ল্যামডাটা হচ্ছে তোমার 10 ইনটু 10 ইনভার্স 12। পিকো মানে হচ্ছে 10 ইনভার্স 12 এত মিটার, ঠিক কি না? Yes, sir. হুম। তাহলে এখানে ল্যামডা প্রাইমের মানটা আসতেছে, ল্যামডাটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে এটা হবে এই পাশে গেলে প্লাস, প্লাস 10 ইনটু 10 ইনভার্স 12। তাহলে ল্যামডা প্রাইমের মানটা কত আসছিল? Sir, lambda prime মান আসছে 1.12 into 10 inverse 11. 1.12 ইন্টু 10 ইনভার্স 11 এত মিটার। তো আমাদেরকে বের করতে বলছে কম্পাঙ্ক, বিক্ষিপ্ত F ফোটনের prime. কম্পাঙ্ক এফ প্রাইম। তাহলে এফ প্রাইম এরপর ইকুয়াল স্যার c by f prime করে দিছি। সি বাই ল্যামডা প্রাইম। তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা প্রাইমের মান হচ্ছে 1.12 ইন্টু 10 ইনভার্স 11। এখানে এফ প্রাইমের মান কত আসলো? স্যার f prime আসছে 2.67 into 10 to the power 19. 67 ইন্টু 10 ইনভার্স 19 না, নাকি 10 টু না দি না 19, শুধু 19। 19, 10 টু দি পাওয়ার 19 হার্টজ। তাহলে হ্যাঁ, এটা হলো আমাদের বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক, পেয়ে গেলাম। তো এটা প্রথমটা। এবার আসো দ্বিতীয়টা কিভাবে করছিল? ওখানে স্যার আগে ফার্স্ট m বের করে ফেলছি, m নট বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে আমরা একটা একটা করে করি। প্রথম হচ্ছে সংঘর্ষের আগে হুম, মোট শক্তি, সংঘর্ষের আগে মোট শক্তি, তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে সংঘর্ষের আগে মোট শক্তির ইকুয়েশনটা হবে কি, সংঘর্ষের, এভাবে লিখবো, সংঘর্ষের আগে মোট শক্তি, সংঘর্ষের আগে মোট শক্তিটা ছিল এইচ এফ প্লাস m নট c স্কয়ার। প্লাস এম নট সি স্কয়ার। তো এখানে মানগুলো বসে দিবা। আচ্ছা, এখানে থেকে আগে এফ এর মানটা বের করে নিবা। এফ এর মানটা কত হবে? এফ ইকুয়াল
সি ডিভাইডেড সি বাই বাই ল্যামডা। ল্যামডা, ল্যামডা বা এখানে সরাসরি বসা দিতে পারো সি ওখানে বাই বসাই দিছে, সি ওখানেই বাই বসাই দিছে। ল্যামডা প্লাস এম নট সি স্কয়ার। তাহলে টোটাল এখানে শক্তির মানগুলো বসিয়ে টোটাল শক্তিটা কত পেলাম? এম নটটা হচ্ছে স্থির। আচ্ছা, আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। 6.63 ইন্টু 10 ইনভার্স 34, এটা ছিল প্লাঙ্কের ধ্রুবক, ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি 3 পাওয়ার into 10 to the power 8 8, ল্যামডাটা হচ্ছে ভাগ তরঙ্গ 10 দৈর্ঘ্য। into 10 to the power minus 12, ল্যামডা কত আসছে? বুঝি ও স্যার 10 into 10 to the power হ্যাঁ, minus 10 ইন্টু 12, 10 ইনভার্স 12 প্লাস এম নট, স্থির ইলেকট্রনের ভর কত? 9.1 into 10 inverse 31, 0.1 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু সি স্কয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। তাহলে এখানে টোটাল শক্তিটা কত আসলো? 1.02 into 10 inverse 13 joule, 1.02 ইন্টু 10 ইনভার্স 13 joule। 13 জুল। এটা হচ্ছে সংঘর্ষের আগে। এরপরে হচ্ছে সংঘর্ষের পরে। তাহলে সংঘর্ষের হুম, পরে মোট শক্তিটা কত হবে? সংঘর্ষের ওটার জন্য আগে স্যার এমটা বের করতে হবে তো। আগে এমটা বের করে নিতে হবে। তাহলে ইকুয়েশনটা হবে কি? এইচ স্যার এম এস ইকুয়াল প্রাইম এম নট বাই 1 minus v square by c square। প্লাস এম সি স্কয়ার। তো প্রথমে আমাদের এমটা বের করে নিতে হবে। তাহলে এম ইকুয়াল তো আমরা জানি কি, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তো এখানে বি এর মানটা কত ছিল? স্যার আলোর ভি এর দ্রুতির মানটা হচ্ছে 90%, 0.9 c। 0.9 সি, মানে 90%। তো এখানে বি এর জায়গায় এত বসাবো, এম নট এর জায়গায় এম নট এর মানটা বসাবো। তাহলে এম এর মানটা কত আসছে? 2.09 into 10 to the power minus 30, 2.09 ইন্টু 10 টু দি পাওয়ার নাকি 10 ইনভার্স 10 to the power minus 30, 30 30। এত কেজি। তো এখানে এবার মানগুলো বসিয়ে দাও। তাহলে এইচ ইন্টু এফ প্রাইম তো বের করে ফেললাম আমরা, বিক্ষিপ্ত হ্যাঁ, ফোটনের কম্পাঙ্ক। হুম, এটা কত ছিল? হুম। এখানে হচ্ছে ওইটা স্যার ছিল হচ্ছে যে 2.67 into 10 to the power 19, কত? 2.67 into 10 to the power 19 টু 10 টু দি পাওয়ার 19 প্লাস, plus এবার এম এর মানটা এখানে বসা দিবা। তারপরে 2.09 into 10 inverse 30, সবগুলো মিলাই আসছে স্যার 2.06 into 10 inverse 13 joule। আমরা একটু মুছে দিচ্ছি। এখানে সব, এখানে এম এর মানটা বসাবো, তারপরে সি আলোর বেগের মানটা বসাবা, তারপরে টোটালি আসলো কত? 2.06 into 10 inverse 13 joule। 06 ইন্টু 10 ইনভার্স 13 জুল। joule। তার মানে দেখো, সংঘর্ষের আগে মোট শক্তি আর সংঘর্ষের পরে মোট শক্তি কি হলো? সমান হলো? হয় নাই। তার মানে এটি না না সরি, সমস্যা সমান সমান হয়নি। হয় নাই। তার মানে এটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না বা সমর্থন হুম। করে না।